আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুই পাশে দুইটা ছেলে আছে, দেখতেই পারছেন। তো একটা হচ্ছে যে ইখতিয়ার উদ্দিন, আর একটা হচ্ছে আজম খান। তো দুইজন টোটালি দুই পৃথিবীর লোক। অর্থাৎ হচ্ছে জাপানে আসার হিস্টোরিটা দুই রকম। জাপানে আসার পরে বসবাসের স্টাইলও দুই রকম, এবং জাপান থেকে ব্যাক যাবে যখন সেটাও সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ হচ্ছে দুইটাই জাপানে হচ্ছে একই দেশে থাকে যদিও বা, কিন্তু হিস্টোরিটা সম্পূর্ণ ভিন্ন। আশা করি দুইজনের হিস্টোরি অনেক সুন্দর, ভালো লাগবে। তো আশা করি প্রথমে আমার ইখতিয়ার ভাগিনা দিয়ে শুরু করি। যে ইখতিয়ার খান, তোমার জাপানের আসার হিস্টোরিটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে। আসসালামু আলাইকুম। আমি ২০২২ সালে মে মাসে জাপানে আসছি। এখন বর্তমানে জব ভিসা নিয়ে একটা কোম্পানিতে জব করছি। আপাতত এখন গোল্ডেন উইকের ছুটি চলতেছে। হুম, উম, এখন আমার স্টুডেন্ট পড়াশোনার বিষয়টা শেষ। এখন আমি কোম্পানিতে জব করতেছি। হুম, প্রায় ৩ থেকে ৪ মাস হলো। হুম। এইটুকুই। মানে স্টুডেন্ট ভিসাতে তোমার জাপানে আসা, এটাই তো? হ্যাঁ, আমি ফার্স্টে স্টুডেন্ট ভিসাতে আসছি। হুম। আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। তো এরপরে হচ্ছে যে তাই, আজম খান, তোমার হয়। সম্পর্কে আমার একটু প্রশ্ন, যে তুমি জাপানে আসছো কিভাবে? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইমাম আজম। হুম, আমি জাপানে আসি গত বছর সেপ্টেম্বর মাসে আইএম জাপানের মাধ্যমে। আমার সম্পূর্ণ বিনা খরচে আমি ফ্রিতে জাপানে আসি। হুম। এখন শিজুকা কেনে ইচিজোকো মুতেনে কর্মরত আছি। কর্মরত আছে। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, দুইজন দুই ধরনের কথা বলে, যেমন হচ্ছে যে তুমি স্টুডেন্ট ভিসাতে আসছো, তুমি আসছো হচ্ছে যে কি ওয়ার্ক পারমিটে আর কি। যাই হোক, তো হ্যাঁ, তুমি বলতেছো যে তুমি বিনা খরচে জাপানে আসছো, হ্যাঁ। তাই না? এ আবার বলতেছে যে, মানে ওই কথাটা হিডেন করে গেল, হাইড করে গেল। তো যাই হোক, ভাঙনা, তোমার হচ্ছে জাপানে আসতে কেমন টাকা পয়সা খরচ হয়েছে, এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে। জাপানে আসছি আমরা মূলত পড়াশোনা করার জন্য। হুম, তো আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, যেখানে পড়াশোনা করার জন্য যান, সেখানে আপনার টাকা পয়সার প্রয়োজন হবেই। হ্যাঁ, হুম, সেই ক্ষেত্রে যদি আপনি নিজের দেশ থেকে যদি স্কলারশিপ নিয়ে অন্য কান্ট্রিতে পড়াশোনা করতে যান, সেক্ষেত্রে টাকাটার প্রয়োজন হবে না। হুম, কিন্তু স্কলারশিপ ব্যতীত যদি আপনি প্রাইভেট যে কোনোভাবে জাপানে যাইতে চান কিংবা প্লাস অন্য অন্য কান্ট্রিতে কান্ট্রিতে। যাইতে চান, সেক্ষেত্রে আপনাকে টাকা পেমেন্ট করেই তারপরে পড়াশোনা করার জন্য যাইতে হবে। হ্যাঁ, একটা অপশন আছে, সেটা হচ্ছে কি, যে আপনি যদি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আপনি কোনো টাকা হুম, দিতে হবে না, চার্জ দিতে হবে না। হুম, টিউশন ফি বলেন, ডরমিটরি ফি বলেন, কোনো কিছুই দিতে হবে হুম, না। হুম, ওনারা তো আসছে হচ্ছে ডাইরেক্ট ওয়ার্ক পারমিট ভিসায়, হুম, হুম, হুম। মানে কি বলে, ফার্স্ট থেকে জব ভিসায়। জব জাপানে বিষয়, যখন আসবে, আসি সেটাই হচ্ছে কোম্পানিতে জব করতে কোম্পানিতে জব পারবে। করবে। হুম, হুম। তাদের তো আর পড়াশোনা করতে হবে না। পড়াশোনা করতে হচ্ছে কিন্তু না। আমরা আসছি স্টুডেন্ট ভিসা। হুম, স্টুডেন্ট ভিসা আমাদের আসছে, আমাদের তো অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে। হুম, টাকা পেমেন্ট না করলে তো আমরা পড়াশোনা করতে পারবো না। ওনারা তো হচ্ছে জাপানে আসার পর তো আর পড়াশোনা করতেছে না হুম। একবার। পড়াশোনা করতেছে না এটাও ভুল, তাদের জাপানের ল্যাঙ্গুয়েজটা যদি হ্যাঁ, ইয়ে সেটা না তো করতে। নিজের পার্সোনাল হুম, ব্যক্তিগত ব্যাপার, যে হুম, পড়াশোনা যতটুকু বাসায় পড়াশোনার টাইম পাচ্ছে, একটু হুম, পড়াশোনা করে পরবর্তীতে যে নিহঙ্গ লেভেল আছে ওটা হচ্ছে পড়াশোনা হচ্ছে হুম, অংশগ্রহণ করে পাস করতেছে, ফেল করতেছে, সেটা তাদের ব্যক্তিগত হুম, ব্যাপার। ও, সেটা কিন্তু ঠিক। আমরা তো ফার্স্ট থেকে যখন জাপানে আসি, তারপর দিন থেকে আমরা ধরে নিয়ে স্কুলে নিয়ে গেছে। হুম। যেদিন আসি সেদিনই স্কুলে নিয়ে না, গেছে। তোমার যেহেতু অনার্স কমপ্লিট করা ছিল, তুমি তো ইচ্ছা না করলে তো হচ্ছে যে জাপানি ভাষা না করে তুমি সরাসরি হয়তো বা জবে ঢুকলেও ঢুকতে পারতে, নাকি এরকম কোনো অপশন টপশন ছিল কি তোমার? এইভাবে অপশন তো আমার জানা মতে নাই। হুম, আপনি যে কোনোভাবে আসেন, একটা জব ভিসা আর একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। হুম, তো স্টুডেন্ট ভিসা আসতে হলে আপনাকে ফার্স্টে তো পড়াশোনা করতেই হবে, হুম, তারপরে না হয় জব। কিন্তু ওয়ার্ক পারমিট প্লাস হচ্ছে জব ভিসা যেটাই বলেন, ওটা তো ডাইরেক্ট হচ্ছে আপনি কোম্পানি নিয়ে আসবে। আর হুম, এটা আমাদের ভিসাই হচ্ছে তো কি বলে, পড়াশোনার ভিসা। হুম, পড়াশোনা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। হুম, যেখানে আমি যেদিন প্রথম জাপানে আসছি, আমাকে সেই দিনই স্কুলে নিয়ে গেছে। স্কুলে নিয়ে হুম। গেছে, কত কাজ নিয়ে গেছে। তারপরের দিন তো মনে করেন যে বৃষ্টির মধ্যে আমার স্কুলে নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক, তোমার কথাটা বুঝতে পারছি। এখন বিষয় হচ্ছে যে তুমি জাপানি ভাষা কমপ্লিট করে সরাসরি হচ্ছে একটা কোম্পানিতে কর্মরত আছে, তাই তো? তো একটা বিষয় হচ্ছে যে তাই তুমি জাপানি ভাষা কমপ্লিট করে কিভাবে হচ্ছে যে তাই সরাসরি জবে ঢুকতে পারলে? কারণ জাপানে তোমার তো কোনো ডিপ্লোমা নাই, তোমার হচ্ছে যে কোনো অনার্স নাই। উইদাউট অনার্স, তারপর হচ্ছে যে কোনো ডিপ্লোমা, তুমি কিভাবে হচ্ছে যে এরকম একটা জব করতে পারলে? না, এটা আসলে আপনার হয়তোবা ভুল। আমি বাংলাদেশে থেকে যখন জাপানে আসি, তখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই আসি। ও। প্লাস হচ্ছে এ, হুম, কি বলে, মাস্টার্স পরীক্ষা দেবো, সেই সময় আমার এমবাসি দাঁড়ানোর কারণে আমি মাস্টার্সের পরীক্ষা দিতে পারি নাই। হুম, দিতে পারি নাই বলতে ভুললাম, আমি নিজের ইচ্ছাকৃতভাবেই দেই নাই। এটা হুম, আমার নিজের বাড়ি তো জানে না, হুম, এটা আপনার সামনেই বললাম। হুম। হয়তো বা পরে জানলে পরে আমার বকাঝকা করবো। তার ঠিক মানে, আছে। তার মানে তুমি হচ্ছে যে তাই বাংলাদেশ থেকেই পেকে আসছো। না, বলতে পারেন ওইটুক। হ্যাঁ।
যেহেতু অনার্স করে কমপ্লিট করে আসা, তার মানে তুমি বাংলাদেশ থেকে আর কি সবকিছু কমপ্লিট করে আসছো, এই জন্য খুব সহজে তোমার জব হয়ে গেছে। তো এখন হচ্ছে যে বিষয় হচ্ছে যে ছোট ভাই ইমাম আজম খান, হ্যাঁ। তোমার সম্পর্কে আমার প্রশ্ন যে উনি বলতেছে যে যেমন হচ্ছে যে ইয়ে করে জাপানে আসছে অনার্স কমপ্লিট করে আর কি হচ্ছে যে এটা আসছে, তো তোমার ক্ষেত্রে তো কি কি লাগছে, তোমার ক্ষেত্রে কিভাবে আসছে তুমি সে বিষয়ে যদি একটু বিস্তারিত বলতে। আইএম জাপানের মাধ্যমে আসতে আসলে এসএসসি ইন্টারমিডিয়েট পাস হইলে হয় আর কি। হুম আহ, কিন্তু আমি অনার্স থার্ড ইয়ার অবস্থায় পড়া অবস্থায় আমি ওই অনার্সটা বাদ দিয়ে আমি হুম আইএম জাপানে মাধ্যমে হুম। জাপানে আসি আর কি। তার মানে তুমি হচ্ছে যে বাংলাদেশ থেকে আধা পাকা হয়ে আসছো। আধা পাকা বলতে আধা পাকা না কাঁচা এটা তো বুঝতে পারি না। হ্যাঁ, আমি ওই অনার্সটা বাদ দিয়েই আমি হ্যাঁ। আইএম জাপানের মাধ্যমে জাপানে আসি। মানে তোমার কাছে মনে হয়েছে অনার্স কমপ্লিট করার থেকে আমার আইএম জাপানের মাধ্যমে আসাটা হচ্ছে বেস্ট হবে এটা। বেস্ট হবে, হ্যাঁ। তো আসার পরে তোমার কি এরকম কোনো রিগ্রেট আছে, কোনো খারাপ ইয়ে হচ্ছে যে না আমি আসার পরে হচ্ছে যেতে খারাপ হয়ে গেছে, আমার অনার্সটা কমপ্লিট হয় না এখানে আসার পরে? না। এরকম মনে হয় না আমার কাছে। খুব ভালো লাগে। আমার কাছে জাপানের পরিবেশ সম্পূর্ণ হুম হুম, হুম। ভালোই মনে হইতেছে সবকিছুই। হ্যাঁ, এই। তো যাই হোক সবকিছু মিলে তোমার কাছে হচ্ছে যে সম্পূর্ণ আসার পর থেকে তুমি কন্টিনিউ হচ্ছে যে তাই জব করতে পারতেছো, তুমি মাসিক হচ্ছে যে তাই কিছু টাকা দিতে পারতেছো। তো হ্যাঁ। তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে তুমি মাসে কেমন স্যালারি পাও? মাসের স্যালারি বলতেছেন যে এটা কি বলবো, হ্যাঁ এটা তো বলা ঠিক না সবাই রে। হ্যাঁ হ্যাঁ, এখন যেহেতু কোশ্চেন করছেন, এখন কোম্পানি বেসিক স্যালারি একটা আছে। হুম, হুম, বেসিক স্যালারি আমার 1,31,000 ইয়ান। হুম, হুম, এখন প্লাস ওভার টাইমও আছে। হুম, হুম, ওভার টাইম সপ্তাহে শনিবারে যে কাজটা হয় আমাদের কোম্পানিতে, ওইটা ওভার টাইম হিসেবে ধরা হয় আর কি। হুম, হুম, এবার সপ্তাহে যদি 4টা শনিবার থাকে বা 5টা শনিবার থাকে, ওই শনিবারে যত ঘন্টা ডিউটি হয়, সকাল 8টা থেকে 5টা, বিকাল 5টা 45 পর্যন্ত, হুম, হুম, ওইটা ওভার টাইম হিসেবে ধরে আর কি। হুম, তো ওভার টাইম 1200 ইয়েন, 1200 প্লাস 1200 ইয়েন করে প্রতি হ্যাঁ, ঘন্টায় হয় আর মানে কি। ঘন্টা প্রতি 1200 ইয়েন করে হচ্ছে যে তাই জাপানি ইয়েন দেয়। ইয়েন হয়। তো 1200 করে ইয়েন দিলে পরে বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে যে কত হচ্ছে? উম, হচ্ছে আপনার প্লাস আরো 3 মান 4 মান বেশি হচ্ছে আর কি এই বেসিক স্যালারি। বেসিক স্যালারি থেকে। হ্যাঁ। ওকে ওকে ঠিক আছে, এই। ওকে বুঝতে পারছি। তো এখন বিষয় হচ্ছে যেতে ভাগিনা তোমার কথা বলি, তুমি যে জাপানে আসছো, জাপানে আসার পরে তোমার স্যালারির বিষয়গুলো হচ্ছে যে যদি জানতে চাই যে তুমি মাসিক স্যালারি কেমন পাও। হ্যাঁ, এই সময় মানে উনি তো হচ্ছে যে সরাসরি জব ভিসাতে আসছে, তো তুমি তো একটা স্টেজ পার করে আসছো। তো এই বিষয়ে যদি তুমি একটু বিস্তারিত বলতে, তো তোমার মাসিক স্যালারিটা কেমন আসে এটা সম্পর্কে যদি একটু মানুষকে বলতে। ওই যে একটা কথাই আছে না, যে মেয়েদের হচ্ছে কি বলে বয়স জিজ্ঞাসা করা, আর ছেলেদের হচ্ছে স্যালারি জিজ্ঞাসা করা, পুরোটাই বোকামি। তো এটা মনে করেন যে বলা একবারে অসম্ভব ব্যাপার। সেটা আপনিও খুব ভালো করে জানেন, মানে প্লাস যারা জব করে তারা সবাই জানে। তারপর একটা বিষয় থাকে না, অনেকের আগ্রহ থাকে না অনেকের আগ্রহ যে জানার আগ্রহ থাকে। দেশের বাইরে আছে তারা কত বেতন পায়, তাদের ওই আগ্রহ নিয়ে দেখা যায় যে অনেক ছেলে পেলে আগ্রহ করে অনেক দেশের বাইরে আসতে থাকে। আমি কিন্তু তোমাকে কখনো পার্সোনালি কোনোদিনও এই প্রশ্ন মনে হয় করছি নাকি আমার মনে নাই। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে হচ্ছে যে জাস্ট ভিডিও মানুষের জানার জ্ঞাতার্থের জন্য আমি এই প্রশ্নটা আর কি করা। বলে রাখলাম, অনেকে আবার মানে বলবে না, যখন আমি স্যালারির কথা বলবো তখন অনেকেই মানে কমেন্ট করতে পারে, অনেক ভাব নিয়ে বলতে পারে যে ছেলে দেশের বাইরে থাকে এত টাকাই কামাই করে, উরে বাবা রে বাবা কি না কি হয়ে গেছে, অনেকে বলতে পারে না। না অবশ্যই অবশ্যই। জাপানে আছে প্লাস বাংলাদেশে আমার নিজের দেশের মানুষই এমন ভাবে কথা বলবে আচ্ছা ঠিক যে এত আছে। টাকা কামাই করে বাবা কি না ভাব কি ভাব। না সেটা তো তো অবশ্যই। মূলত তুলনামূলকভাবে যখন আমরা স্টুডেন্ট ভিসাতে ছিলাম তখনই মানে দেখা যায় স্যালারিটা অনেক বেশি ছিল, কারণ ঘন্টাভাবে আমরা জিকিউ ভাবে কাজ করতাম। দেখা গেল ছুটি থাকলে পরে অনেক বেশি কাজ করতে পারতাম। যখন এই যে গোল্ডেন উইকের ছুটি থাকে, তারপরে নাসুয়াসুমি ছুটি থাকে, ফুয়াসুমি ছুটি থাকে, সেই দিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় যে স্টুডেন্ট ভিসার চাইতে আপনার কি বলে জব ভিসা এটা স্যালারি তুলনামূলকভাবে অনেক কমই বলা যায়। কিন্তু জব ভিসাতে একটা কি আপনি বছর শেষে 2বার হয়তো বা বোনাস পাবেন, কিন্তু এটা হচ্ছে বোনাস সব কাজের সাথে থাকে না, তবে বেশিরভাগ কোম্পানি ভ্যারি করে। কোম্পানি বের করে, কিন্তু মনে করেন যে বেশিরভাগ কাজের সাথে আমার মনে হয় যে বোনাস আছে। তো তুলনামূলকভাবে বিবেচনা করলে দেখা যায় যে প্রতি মাসে মানে স্যালারির দিক দিয়ে আপনার কি বলে ওভার টাইম বাদ দিয়ে মোটামুটি 2 লক্ষ টাকার মতো থাকে। এটা আমার 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 কথা বলতেছি না, মানে সবার কথা, আমি সবার পরিপ্রেক্ষিতেই বলতেছি, যেহেতু নিজের কথা তো আর বলা যাবে না। না এটা হচ্ছে এটা পার্ট টাইমের কথা বলতেছো যে পার্ট টাইম করে হচ্ছে যে এই টাকাটা পাওয়া যায়। পার্ট টাইম নরমালি যদি আপনি করেন তাহলে এটাকে 28 ঘন্টা, জাপানের নিয়ম তো হচ্ছে 28 ঘন্টা, 28 ঘন্টা ডিউটি করে। 28 ঘন্টা তো অবশ্যই, হ্যাঁ। 28 ঘন্টা প্লাস আপনার কোনো ডকুমেন্ট নেই, আপনি 28 ঘন্টায় আপনি 2 লাখ টাকার স্যালারি আসবে। না 28 ঘন্টা ডিউটি করে কি হচ্ছে যে তাই 2 লাখ টাকা পাওয়া যায়। কি জন্য আপনি জিকিউ যদি হয় 1500 টাকা ঘন্টা, তাহলে আসবে না কেন? এটা কি সব জায়গায় 1500 করে? জাপানের হচ্ছে সব জায়গায় শিজোকা 1500 শিজোকা কেনে সাইতে জিকিউ হচ্ছে যে কিউ হ্যাকু হাসিজু ইয়োনেন।
হ্যাঁ অবশ্যই আছে। 984 টাকা জাপানে। জব করছি কোম্পানিতে, 1500 টাকা জিকিউ, 1500 টাকা না জিকিউ না, সম্ভবত 1450 টাকা করে দিবে। হ্যাঁ, এটা কি এটা হচ্ছে নাইট না হচ্ছে যে হচ্ছে নাইট নাইট না, এটা মানে রাত। এটা বলে নাইট, ঠিক আছে। এটা হচ্ছে নাইট। দিনের বেলায় তো দিনের বেলায় কত সেটা দিনের বলো। বেলায় তো অনেক কম, মোটামুটি 1100 টাকা করে। তার মানে তুমি বলতেছো যে তুমি কি নাইটে ডিউটি করছো? হ্যাঁ না, আমি নাইট ডিউটি করছি। তোমার মতো সবাই তো নাইটে ডিউটি করে নাই, যারা হচ্ছে। জাপানে যারা আছে মোটামুটি সবাই নাইট ডিউটি করে, কারণ ওই সালপাল আমি তো নাইট ডিউটি করি নাই। আপনি অনেক নাইট ডিউটি করছেন মামা, এগুলা বলে আমার কাছে লাভ হবে না। আপনি অবশ্যই নাইট ডিউটি করছেন, আমি নিজে দেখছি। আর জাপানে যারা আছে বর্তমানে, আমার কথাটা আগে শুনেন, যে জাপানে যারা আছে বর্তমানে তারা ফার্স্ট টাইমে নাইট ডিউটি করতে পারে না, কারণ দেখা যায় যে জাপানি ভাষা অনেক। যাই হোক, তুমি হচ্ছে যে হাটের ভেতর হচ্ছে হাড়ি ভাঙতে চাও। না, না, হ্যাঁ। সত্য কথা বললে মনে করেন যে দোষ, তা আমি মনে করেন যে সত্যভাবে সবকিছু উপস্থাপন করলাম, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে আমার ভাগিনা বলতেছে যে জাপানে যারা থাকে মূলত স্টুডেন্ট ভিসায় যারা আসে মূলত হচ্ছে যে তারা বেশিরভাগই চায় যে নাইট ডিউটি করার জন্য। কারণ কি দিনের বেলা যদি হচ্ছে যে তাই স্যালারি যদি নর্মাল স্যালারি যদি থাকে হচ্ছে 984 ইয়েন, যেমন জাপানের এখন সাইতেই জিকিউ, তো মানে সর্বনিম্ন স্যালারি। তো এটা যদি হচ্ছে যে তাই আপনি যদি নাইটে করেন তাহলে এটা 20%, 25% আবার হচ্ছে আপ করে, যার জন্য স্যালারিটা অনেক পরিমাণে হচ্ছে যে তাই বৃদ্ধি পায়। আবার অনেক কোম্পানিতে তো হচ্ছে যে তাই সাইতে জিকিউ দেয় না, প্রথম থেকে হয়তো 1200 অথবা 1000 টাকা। তো আসলে সত্য কথা বলতে আমি নিজেও নাইট ডিউটি করছি স্টুডেন্ট ভিসাতে থাকা অবস্থায়, এবং সবাই কম বেশি নাইট ডিউটি করে। তো আমার কাছে হচ্ছে যে প্রশ্ন যে তোমার কাছে ভাগিনা, যে এই যে তুমি বলে যে 28 ঘন্টা ডিউটি করে হচ্ছে যে তাই 2 লাখ ইয়েন পাওয়া যায়, তো বেশিরভাগ ছেলেই তো আমি জানি যে 28 ঘন্টা ডিউটি করে না, তারা এর থেকেও বেশি ডিউটি করে, যেমন 40 ঘন্টা 50 ঘন্টা। এটা হচ্ছে যে তাই জাপান সরকারকে ফাঁকি দিয়ে অথবা যেটাই বলো। তো এই সম্পর্কে হচ্ছে যে তাই তোমার যদি এইভাবে যদি ডিউটি করে তাতে কেমন স্যালারি আসে এটা? আসলে আমরা যারা জাপানে আছি তো আমাদের মানে নিয়ম যে 28 ঘন্টার উপরে বেশি কাজ করা যাবে না। তো মূলত আমরা যে কোনো একটা জব, ওটা হচ্ছে স্কুলে বলেন ইমিগ্রেশনে বলেন, একটা জবই আমাদের দেখাইতে হবে। তো দেখানোর পরে আমরা বাকি যে সময়টা 28 ঘন্টা কাজ করলে তো মূলত এত টাকা ইনকাম করা আমার মনে হয় পক্ষে সম্ভব না। তো দেখা যায় যে অনেকভাবে অনেকভাবে বলতে এটা নর্মালি যে অনেক কোম্পানি আছে তারা গেন কিনে কাজ করে। তো গেন কিনে কাজ করলে কি দেখা যায় কি এটা ব্যাংকের মধ্যে টাকা দেয় না, প্লাস ব্যাংক যে স্টেটমেন্ট ইমিগ্রেশনে ভিসা কোশ্চেন করার সময় যে টাকাটা ব্যাংকের যে কাগজটা চাই, এটা অনেক সময় চায় না। যে টাকাটা ব্যাংকের মাধ্যমে ঢুকছে ওইটাই হচ্ছে জাস্ট ইমিগ্রেশনে জমা দিতে হয়। মানে ক্যাশ দিয়ে দেয় যেটা। হ্যাঁ ক্যাশ দিয়ে ওটা ওটা তো দেখাতে হয় না। তো অনেকে আর কি মানে বেশিরভাগই যারা মানে টাকাটা বেশি মানে ইনকাম করতে চায় তারা বেশিরভাগই মনে করেন যে গেন কিন কাজ করে। তো গেন কিন কাজ করলে দেখা যায় যে অনেক টাকা মানে বেশি ইনকাম করা যায়। আমি যে বললাম যে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার চাইতে অনেক বেশি করা যায়। যেমন আমাদের শনি রবিবার জাপানে ছুটি থাকে, তো শনি রবিবারে দেখা যায় যে অনেকে যে 2টা কাজ করে, 2টা কাজ করে, কিন্তু 2টা কাজে কিন্তু গেন কিনে কাজ করে, মানে ক্যাশে কাজ করে। মানে ক্যাশে কাজ করে, হ্যাঁ। তো এই হিসাবে বিবেচনা করলে আপনি বললেন যে 3 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা, এই দিক দিয়ে মনে করেন যে আপনি শনি রবিবার যদি মানে 24 ঘন্টার মধ্যে যদি মনে করেন যে প্রায় 20 ঘন্টা প্লাস 18 ঘন্টা কাজ করেন, তো দেখা যায় যে স্যালারি অ্যামাউন্টটা অনেক বেড়ে যায়। মানে 28 ঘন্টার থেকে যদি বেশি করা যায় তাহলে কত টাকা আসে এরকম যদি ইয়ে করা যায়? মানে সবাই মিলে যে ইনকামটা করে এটা কেমন পরিমাণে হয়? সর্বনিম্ন 2 লক্ষ টাকা, সর্বনিম্ন 2 লক্ষ টাকা। সর্বনিম্ন হলো 2 লক্ষ টাকা। হ্যাঁ। কিন্তু যদি শনি রবিবার যদি স্কুল ছুটি থাকে, সে যদি একটা ছাত্র যদি ইচ্ছা করে, সেক্ষেত্রে মনে করেন যে আপনি 2 লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারে। মানে স্টুডেন্ট ভিসাতে আসলে 2 লক্ষ টাকার বেশি ইনকাম করা যায়। ওকে ওকে, ঠিক আছে। তো এই টাকাগুলো তো বালিশের নিচে রাখো, যাই হোক। বালিশের নিয়ে যায়, আমি কোনো সময় বলি যে, বালিশের নিচে রাখি না, প্লাস মানি ব্যাগেও রাখি না, সব ব্যাংকেই রাখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। তো এখন হচ্ছে আজম খান, তোমার কাছে আমার কিছু প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে তুমি জাপানে আসছো, তোমার কোনো মানে জিকিউ হিসাবটা যেটা আছে সেটা হচ্ছে যে তোমার কোম্পানি বেসিস আর কি, তোমার একটা বেসিক স্যালারি আছে। বেসিক স্যালারি অনুযায়ী তুমি হচ্ছে যে তাই ইয়ে করতে পারো, তুমি তার কোথাও যে ওই গেনকিন টেনকিন বা এই যে যেটা বলতেছে যে হাতে নেওয়া মানে ক্যাশের কোনো অপশন কোনো কিছু নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো বাইতে যেটা, ওগুলো কোনো অপশন নাই। ওইটা কোনো তো অপশন তোমার ওটা কি দরকার হয় আসলে ক্যাশ করার বা ইয়েটে করার, যদি বা কেমন লাগে? মানে তোমার আসার পর থেকে তো আর আসার সময় তো তোমার কোনো টাকা পয়সা লাগে নাই, হ্যাঁ তাই না? ওইটা আসলে আরো বইতে যেটা এটা কোম্পানি থেকে সম্পূর্ণ দামে নিষেধ বলে দিছে, যে কোনো ইস্যুসে কোম্পানিতে জব করা অবস্থা আরো বইতে করতে পারবে না, পারবে না। আর এটা দরকার হয়ও না আমি যা মনে করি। আমাদের কাইসা বেসিক স্যালারি প্লাস ওভারটাইম যে যা আছে ওইটা দিয়ে মূলত প্রায় 2 এর কাছাকাছি হয় আর কি। তার মানে বোঝাতে চাচ্ছি যে আমি যে দুজন যে মানুষ আছে আমি বলি, এরা রাতে ঘুম হারাম করে, ঠিক আছে, দিনের ঘুম সবকিছু হারাম করে, যতবা যেটাই বলেন, সকালের ঘুম, দিনের ঘুম, রাতের ঘুম সবকিছু হারাম করে এদের মাসে স্যালারি আসে হচ্ছে যে সর্বনিম্ন যে টাকাটা আসে সেটা হচ্ছে যে 2 লাখ ইয়েন। তো এরা হচ্ছে যে তাই রাত্রেবেলা আরামে ঘুম পারে, হ্যাঁ, তারপর হচ্ছে যে তাই সব কিছু ইয়েটে করে তাদের মাসে এরকম 2 লাখ এর মতো হচ্ছে যে তাই ইয়েন আসে, হ্যাঁ তাই না? তো কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে তাই
ও এদের যে বাড়ি ভাড়া আছে, বাড়ি ভাড়ার একটা একটা বাড়ির মধ্যে যে আছে 4-5 জন মিলে একসঙ্গে থাকে। তো এদের থাকার হচ্ছে বিষয়টা হচ্ছে কোম্পানি সম্পূর্ণ হচ্ছে বেয়ার করে। কোম্পানি বেয়ার করে বলতে বাসাটা হচ্ছে যে কোম্পানি থেকে দেখে দেয়, সেটা ঠিক আছে, কিন্তু কোম্পানির বেশিরভাগ স্যালারি যে টাকাটা কোম্পানি দেয়, আর বাদ বাকি কিছু অংশ হচ্ছে যে এদেরকে দিতে হয়। যেমন হচ্ছে যে তাই 15,000 জাপানি ইয়েন দিতে হয় মনে হয়, সর্বনিম্ন যেটা থাকে। অনেকে দেয় আছে যে 12,000 জাপানি ইয়েন দেয়, 1,000 সরি 10,000 জাপানি ইয়েন এরকমও দেওয়ার ছেলেও আছে। কিন্তু স্টুডেন্ট ভিসায় যারা আসে তাদেরকে হচ্ছে যে একটা বাসা নিতে গেলে পারে হচ্ছে যে 50,000, যেটা হচ্ছে যে 5 মান জাপানি দেওয়া লাগে। এছাড়া একটা ঘরের মধ্যে দেয় আছে 4-5 জন মিলে অনেকেই থাকে, যার জন্য একটা হেলথের যে ইয়েটা ওইটা হচ্ছে যে তাই কুজুরেরও হয়ে যায়। এরকম ইয়েগুলাও থাকে, মানে পরিশ্রমটা আসলে স্টুডেন্ট ভিসাতে আসার জন্য একটু বেশি পরিশ্রম করতে হয়। কিন্তু একটা টাইমে গিয়ে হচ্ছে যে তাই পার্মানেন্ট রেসিডেন্সি থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে এই জিনিসগুলো হচ্ছে যে স্টুডেন্ট ভিসাতে আসলে পরে তাদের জন্য হচ্ছে যে প্রায়োরিটিটা বেশি থাকে। হ্যাঁ, এটা বাস্তবতা। তো তুমি তো দেশে যাবে তাই না? দেশে গেলে পরে তুমি যে আই এম জাপানের প্রোগ্রামের মাধ্যমে আসছো, দেশে যাওয়ার পরে কি তুমি কোনো টাকা পয়সা পাবে নাকি? হ্যাঁ, দেশে যাওয়ার পর আমি আইএম জাপানে বিএমইটির মাধ্যমে হুম। আহ, টাকা পাবো আর কি। এটা কত টাকার মতো হবে? এটা 3 বছর পরে গেলে 6 লক্ষ ইয়েনের মতো, হুম। আর 5 বছর পরে গেলে এটা হচ্ছে যে 10 লক্ষ ইয়েনের মতো আর কি। তার মানে বোঝা যাচ্ছে যে তুমি যদি মানে দেশে যখন যাবে, যাওয়ার পরে তুমি আরও এই যে এখানে যে কাজ করে গেলে, এই কাজ করে যাওয়ার জন্য তোমার জাপান সরকার বলো অথবা আই এম জাপান বলো, বিশেষ করে আই এম জাপান খুশি হয়ে তোমাকে আরও হচ্ছে যে তাই 5 বছর পরে তোমাকে 10 লাখ জাপানি এনে দিচ্ছে। তো ভাগিনা হচ্ছে যে তুমি স্টুডেন্ট ভিসা কমপ্লিট করার পরে তোমাকে কে কোথায় থেকে হচ্ছে যে এই কোনো টাকা পয়সা দিচ্ছে না? আমরা তো কোনো টাকা পয়সা দেবো না, যদি পারে জাপান সরকার আমাদের কাছ থেকে আরো রাখবো। না, রাখার কারণ কি? রাখার কারণ হচ্ছে ওনারা তো কোম্পানির ভাবে চুক্তিভাবেই আসে, কিন্তু আমরা তো কারোর সাথে চুক্তিভাবে আসি না। আমরা তো ডাইরেক্ট হচ্ছে স্কুলে আসি, স্কুল থেকে কলেজে যাই, কলেজে পড়াশোনা শেষ করে ডাইরেক্ট জবে ঢুকে পড়ি। তো সেক্ষেত্রে তো মনে করেন যে কোম্পানি কোনো কিছুই বেয়ার করবে না, প্লাস গাক্কো কোনো কিছু বেয়ার করবে না। জব বিষয়ে তো ওনাদের হচ্ছে কি বলে, বাংলাদেশ থেকে কোম্পানির সাথে চুক্তি করেই নিয়ে আসে, কিন্তু আমাদের তো সেটা তো না। কিন্তু আমি শুনছি নাকি যে আমরা যখন জাপান থেকে চলে যাব, আমাদের এই যে হুকেন জেইকিন, এটা নাকি নেনকিনের টাকা, নেনকিনের টাকা, তো মানে সরি যে কিনে হচ্ছে যে কিছু অংশ আর কি ব্যাক অংশ এটা নাকি যখন চলে যাব তখন হচ্ছে আমাদের দিবে। কিন্তু এই টাকাটা যখন আমরা যদি নেই, তাহলে আমরা আর মানে ভবিষ্যতে কোনো সময় জাপানে ঢুকতে পারবো না, যদি ওই টাকাটা নেই। আর যদি না নিয়ে চলে যাই, তাহলে আমি হয়তো বা নেক্সট টাইমে কোনো কারণে আমি জাপানে আসতে পারবো, কিন্তু ওই টাকাটা যদি আমি নেই, যাওয়ার সময় নিয়ে চলে যাই, তাহলে আমি আর কোনোভাবেই জাপানে এন্ট্রি করতে পারবো না। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে পরবর্তীতে আরো জানা যাবে, সমস্যা নেই। তো আসলে দুইটা ভিসার দুইটা গুণ আছে, অথবা দেখা যাচ্ছে ভালো আছে খারাপও আছে, সব মিলে। যেমন হচ্ছে যে তাই টিআইটিপি প্রোগ্রাম যেটা, সেটা আজম খান যে প্রোগ্রামে আসছে, সেটাতে আসতে হলে পারে যেমন হচ্ছে যে 5 বছর 3 বছরের একটা কোর্স, তারপর হচ্ছে যে সেটাকে বাড়ায় হচ্ছে যে 5 বছর করা যায়, সেটাকে তারপর হচ্ছে যে তাই এসএসডাব্লিউতে রূপান্তরিত করা যায়। তো এসএসডাব্লিউ থেকে মানে সেখানে আবার স্যালারির পরিমাণ হচ্ছে যাতে আরও পরিমাণে বৃদ্ধি পায়, ভালো একটা স্যালারি পাওয়া যায়। এবং জাপানের দেয়া আছে লং টাইমও স্টে করা যায়, কোনো সমস্যা হয় না। তো আবার হচ্ছে যে স্টুডেন্ট ভিসায়, বা বিশেষ করে স্টুডেন্ট ভিসা আসার পরে একটা হিউজ পরিমাণে টাকা তো মানে দেশ থেকে টাকা পয়সা দিয়ে আসতে হয়। এরপরে হচ্ছে যে তাই একটু পরিশ্রম করতে হয়, সেটা ঠিক আছে। তারপর হচ্ছে যে যেমন অনেক ধরনের কাজের অপশনটা হচ্ছে যে অনেক জায়গায় থাকে। তো এদের ক্ষেত্রে হয় কি, কাজটা একটা নির্দিষ্ট পরিমাণে কাজ করতে হয়, একটা নির্দিষ্ট জায়গায় এখন পর্যন্ত আছে, যদিও বা নিয়মটা অনেক পরবর্তীতে পরিবর্তন করবে। একটা নির্দিষ্ট কোম্পানিতে এদেরকে জব করতে হয় 3 বছর অথবা 5 বছর যেটাই থাকুক। তারপরে হচ্ছে পরবর্তীতে এসএসডাব্লিউতে যখন কনভার্ট করে, তখন একটা পরীক্ষার মাধ্যমে কোম্পানি চেঞ্জ করতে হয়। কিন্তু এদের ক্ষেত্রে ইচ্ছা করলে যে আমার এখন ভালো লাগতেছে না কোম্পানিতে যাইতে, হয়তো বা দেখা যাচ্ছে যেতে আমি কালকে থেকে কোম্পানি হচ্ছে বাদ দিয়ে অন্য একটা কোম্পানিতে জয়েন করা যায়। তো এই সুযোগ সুবিধাটা হচ্ছে যে তাই স্টুডেন্ট ভিসাতে আসলে হচ্ছে একটু বেশি, মানে হচ্ছে যে একটু জিউ আর কি। যাই হোক, আশা করি হচ্ছে যে তাই এই ভিডিওটা ভালো লাগবে সবার। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।